রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটাইছে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই ১৩ পার্বণের একটি উৎসব হলো রথযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে বাঙালির উৎসাহ উদ্দীপনার কিছু শেষ নেই। এই রথের দিনই প্রথম মা দুর্গার কাঠামোতে মাটি পড়ে, অথবা কোথাও কোথাও খুঁটি পুজো হয়। আর এই রথকে কেন্দ্র করে হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশে চলে এক বিশাল উৎসব। আমি এর আগে একবার একটি সংগঠনের হয়ে, নববাংলা পরিষদ একটি সংগঠনের হয়ে এখানে এসেছিলাম। এত ভালো লেগেছিল জায়গাটা, এখানের যে কর্ণধার তার এবং তার স্ত্রীর ব্যবহার, আতিথেয়তা সব এত ভালো লেগেছিল যে মনে হলো আপনাদেরও একবার নিয়ে আসি। কারণ আমি কথা দিয়েছিলাম আমি যে জায়গায় যাব আপনাদেরও সেখানে নিয়ে যাব। তাই আজকে আমরা চলে এসেছি মাহেশে। সঙ্গে সোনালী, সঙ্গে আপনাদের থাকতেই হবে। আমার চ্যানেল সঙ্গে সোনালীর সাথে থাকলে আপনারাও আমার সাথে বিভিন্ন জায়গায় এরমভাবে ঘুরতে পারবেন। আসুন চলুন জায়গাটা একবার ঘুরে দেখি। আজকে আমরা যে মাহেশে এসেছি, আমাদের সঙ্গে এখন পেয়ে গেছি এই মাহেশ জগন্নাথ দেবের মন্দিরের সম্পাদক শ্রী পিয়াল অধিকারী মহাশয়কে। ওনার সঙ্গে আমার আগেও আলাপ ছিল। উনি আমাদের সংগঠন মানে নববাংলা পরিষদকে উনি একদিন আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে ছিলাম। উনি এত ধৈর্য নিয়ে এত সুন্দরভাবে আমাদের মানে টেক কেয়ার করেছিলেন সেটা বলার না। উনি এবং ওনার স্ত্রী দুজনেই, সেই থেকেই আমার এত ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল আপনাদের নিয়ে অবশ্যই এখানে আসব। তো সেই জন্য আজকে চলে এসেছি এবং আজকে দাদা আমাদের সঙ্গে আছে। দাদা আপনাদের বলবে যে কিভাবে এই মাহেশের রথের কি হিস্ট্রি এবং তার কি পাস্ট, সেগুলো সব দাদা আপনাদের বলবে। দাদা বলুন। জয় জগন্নাথ। আমি পিয়াল অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির। আজ থেকে 628 বছর আগে এই মাহেশ ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। এখানে সন্ন্যাসীদের আগ্রা ছিল। তো সেই সময়ে এক সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি সারা ভারত পরিভ্রমণ করে ওনার মনে ইচ্ছা বাসনা হয়েছিল যে স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করবেন। তো যখন তিনি স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করতে গেছিলেন পুরীতে নীলাচলে, তো সেই সময় তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিয়েছিলেন এবং বলেছিলেন সেইখানকার পাণ্ডারা যে কে এক গর্বাতীন সন্ন্যাসী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি প্রভুকে স্বহস্তে ভোগ নিবেদন করতে এসেছো, তুমি বেরিয়ে যাও মন্দির। তো সেই সময় তিনি মনের দুঃখে বটবৃক্ষের তলে বাইরে জগন্নাথ দেবের যে মন্দির তার বাইরে আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন। তো 3 দিন 3 রাত্রে
জগন্নাথ দেব স্বপ্ন দিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে যে হে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মায়েসেতে ফিরে যাও। মায়েসেতে ফিরে ভাগীরথীর তীরে এক নিমকাঠ ভেসে পাবে, সেই নিমকাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। তো তিনি আর মনের আনন্দ ধরে রাখতে পারলেন না। তিনি আর কাল বিলম্ব না করে সেই রাত্রিরেই চললেন মাইসের অভিমুখে। মাইসেতে এসে যখন উপস্থিত হলেন, তিনি অধীর আগ্রহে বসে রইলেন যে কখন তার প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর তাকে দেখা দেবে। তো একদিন মুষলধারে বৃষ্টি পড়ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তো একদিন তিনি সেই দিন দেখলেন, দূর থেকে ভাগীরথীর তীরে যখন বসে রইলেন, দেখলেন তরঙ্গের মধ্যে আলোড়িত হচ্ছে এক কাষ্ঠখণ্ড। সেই কাষ্ঠখণ্ডটাকে সেই জয়ের জগন্নাথ ধ্বনি বলে মুখরিত হয়ে সেই কাষ্ঠখণ্ডের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং সেই কাষ্ঠখণ্ডটাকে তীরে বুকে করে নিয়ে এসে রাখলেন। এবং তার পরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন। সেই সূত্রধর আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। সেই সূত্রধরকে তিনি নির্দেশ দিলেন এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে জগন্নাথ দেবের রূপ। এবং তার থেকে অপেক্ষাকৃত একটি ছোট রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে বলভদ্র দেবের রূপ। এবং তার থেকেও অপেক্ষাকৃত ছোট একটি রূপ তাকে তৈরি করতে হবে, সেটি হচ্ছে মা সুভদ্রার রূপ। সেই যে 628 বছরের স্বপ্নাদৃষ্ট দানমূর্তি সেই যে তৈরি হয়েছিল, সেই থেকে যে পূজিত হয়ে আসছিল, এখনো পর্যন্ত মাইসে সেই মূর্তি পূজিত হয়ে আসছে। এটি হচ্ছে মাইসের মাহাত্ম্য, এটি হচ্ছে মাইসের গর্ব, এটি হচ্ছে মাইসের অহংকার আমরা বলে রাখি। কারণ আমরা নীলাচলে পুরীতে দেখব যে পুরনো মূর্তি সমাধিস্থ হয় যখন নবকলেবর হয়, 12 বছর অন্তর নবকলেবর হয় নীলাচলে। তো পুরনো মূর্তি সমাধিস্থ হয়, নতুন মূর্তি নতুনভাবে স্থাপন করা হয়। কিন্তু সেই 628 বছরের স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি আমাদের মাইসে জলজল করছে বিদ্যমান। এখনো পর্যন্ত আমাদের মাইসে সেই মূর্তি কিন্তু পূজিত হয়ে আসছে। এটাই হচ্ছে মাইসের মাহাত্ম্য। প্রতি বছর ওনাকে ঘরা ঘরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করায়, কিন্তু তিনি অবিচল, অবিকৃত, অটল, ধীর স্থির। তিনি এমনভাবে তাকিয়ে থাকেন সকল ভক্তগণদের যেন তিনি আলিঙ্গন করবার জন্য। এবং আমাদের মাইসে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে একাধিকবার পদার্পণ করেছেন স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এবং চৈতন্য মহাপ্রভু মাইসে যখন এসেছিলেন নীলাচল যাবার পথে, তিনি মাতৃ আদেশে মাইসে এসেছিলেন। তার আগে বৈদ্যবাটি নিমাই তীর্থের ঘাটে তিনি স্নান করেছিলেন, চাঁদরার কাশীশ্বর পণ্ডিতের মন্দিরে তিনি এসেছিলেন এবং তারপরে তিনি এসেছিলেন আমাদের ভাগীরথীর তীরে কুঠিরে। সেই কুঠিরে যখন তিনি এসেছিলেন, সেই সময় ধ্রুবানন্দ ব্রহ্মচারী অন্তিম কাল, পক্ষকেশ বিদ্ধ, তিনি নিজে থেকে উঠে প্রভুকে সেবা পর্যন্ত করতে পারছেন না। তো সেই সময় চৈতন্য মহাপ্রভুকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী বললেন যে আমি নিজে থেকে উঠে প্রভুকে ভোগ নিবেদন করতে পারছি না, তো তুমি এর কিছু ব্যবস্থা করো। তো স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেই সময়, তার একটু পরে আগের কথা বলি, জগন্নাথ দেবের হচ্ছে 2 সেবক। প্রথম সেবক হচ্ছেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এবং দ্বিতীয় সেবক হচ্ছেন ঠাকুর কমলাকর পিবলাই। আমরা হচ্ছি সেই ঠাকুর কমলাকর পিবলাইয়েরই বংশধর। সেই ঠাকুর কমলাকর পিবলাই যখন নবদ্বীপে গেছিলেন বাসুদেব সার্বভৌমের টোলে, তিনি দর্শন ও ন্যায়শাস্ত্র করবার জন্য তিনি নবদ্বীপে গেছিলেন। তো সেই সময়ে তিনি চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর কাছে আকৃষ্ট হন। তিনি তার সংসারে বৈরাগ্য প্রকট পেল। তিনি ভাবলেন যে আমি আর সংসার করব না। সেই সময় তিনি খবর পেলেন যে তার পিতা স্বর্গলাভ গমন করেছে। তিনি ছিলেন সুন্দরবনের অন্তর্গত খালিজুলি প্রদেশ আছে, সেইখানে শ্রী শ্রীকর নামক এক বৈষ্ণব রাজা বসবাস করতেন। তার 2 পুত্র ছিলেন,
প্রথম পুত্র হচ্ছে ঠাকুর কমলাকর এবং দ্বিতীয় পুত্র হচ্ছে ঠাকুর নিধিপতি। সেই ঠাকুর কমলাকর তিনি আবার গৃহে দিকে যাত্রা করলেন যখন তার পিতা যখন খবর পেলেন যে তিনি মারা গেছেন। তো সেই সময় চৈতন্য মহাপ্রভু ঠাকুর কমলাকরকে বলেছিলেন যখন নবদ্বীপে থাকাকালীন যে আমি তোমার গিয়ে সখ্য প্রেম জানবার জন্য আমি একদিন তোমার গিয়ে অবস্থান করব। তো সেই কথাটাই মনে পড়ে গেছিল চৈতন্য মহাপ্রভুর সেই সময়, যে আমি কথা দিয়েছিলাম যে সখ্য প্রেম জানবার জন্য আমি ঠাকুর কমলাকর পিবলায়ের বাসস্থানে আমি যাব। তো সেই রাত্রিরেই তিনি চৈতন্য মহাপ্রভু যাত্রা করলেন সেই সুন্দরবনে খালিজুলি প্রদেশে ঠাকুর কমলাকরের গৃহে। ঠাকুর কমলাকরকে তিনি বললেন যে তোমার আমার সাথে নীলাচলে গিয়ে লাভ নেই, কারণ চৈতন্য মহাপ্রভুর সাথে যারা নীলাচলে যাচ্ছিলেন, জগদানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ ইত্যাদি যারা যারা ছিলেন তারা সবাই নীলাচলের পথে যাত্রা করছে। তো ঠাকুর কমলাকরকে বললেন যে তোমার আমার সাথে নীলাচলে গিয়ে লাভ নেই, তুমি মায়েসেতে ফিরে যাও। মায়েসেতে ফিরে সেই সুতানটির সাত পশ্চিমে মায়েস নামক এক গ্রাম আছে, সেই মায়েসেতে ফিরে তুমি ভাগীরথীর তীরে দেখবে এক কুটির আছে, ধ্রুবানন্দ ব্রহ্মচারী সেইখানে পূজিত করে আসছে। সেইখানে তুমি ধ্রুবানন্দ ব্রহ্মচারীর থেকে তুমি সেবা পূজার ভার গ্রহণ করো। তো তিনি মনের আনন্দে সেই রাত্রিরেই আর কাল বিলম্ব না করে তিনি মায়েসের অভিমুখে যাত্রা করলেন এবং মায়েসেতে এসে উপস্থিত হলেন সেই ভাগীরথীর তীরে সেই কুটিরে। যখন তিনি কুটিরে এসে পৌঁছলেন, ধ্রুবানন্দ ব্রহ্মচারী শেষ শয্যায় শায়িত। তিনি বললেন আমি যেমন বাঁশির ডাক শুনে এসেছি এই জগন্নাথ মহাপ্রভুর সেবা পূজার ভার গ্রহণ করতে, আমি তোমাকে সেই সেবা পূজার ভার দিয়ে গেলাম, তুমি এর দায়িত্ব গ্রহণ করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। তো তাই জন্য আমাদের জগন্নাথ মহাপ্রভুর হচ্ছে দুই সেবক, প্রথম সেবক হচ্ছেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এবং দ্বিতীয় সেবক হচ্ছেন ঠাকুর কমলাকর পিবলাই। সেই যে ঠাকুর কমলাকর পিবলাই যে সেবা পূজা চালিয়ে আসছেন, সেই থেকেই আমরা হচ্ছি তার বংশ পরম্পরায় আমরা সেই সেবা পূজা চালিয়ে আসছি। চৈতন্য মহাপ্রভু ঠাকুর কমলাকর পিবলাইকে বলেছিলেন যে তুমি সন্ন্যাসী হও না, তুমি গৃহী হও, তুমি বিবাহ করো। তো সেই জন্যই বিবাহ করবার দরুনই ঠাকুর কমলাকর পিবলাইয়ের বংশ পরম্পরায় আমরা সেই ঠাকুর সেবা পূজা গ্রহণ করতে পেরেছি। আমি হচ্ছি এখন 14 জেনারেশন। আমার বাবা হচ্ছেন মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত সৌমেন অধিকারী। হ্যাঁ, ওনার সঙ্গে তো কতদিন আলাপ হয়েছিল। হ্যাঁ, একটা কথা না বলে পারবো না, এত বড় একটা ঐতিহ্যবাহী মাহেশের রথ এবং তার যে মন্দিরের উনি হচ্ছেন সম্পাদক, কিন্তু দাদা এত ডাউন টু আর্থ, দাদার কোনো মানে গর্বের কথা উনি বললেন যে মানে এই জগন্নাথ দেবকে নিয়ে ওনার আছে, কিন্তু ওনার নিজের কিন্তু একটুও গর্ব অহংকার নেই, ভীষণ ডাউন টু আর্থ মানুষ। আপনারা যদি আসেন দেখতে পারবেন বা ওনার সঙ্গে যদি আলাপ হয় আপনারা জানবেন এখানে কে না এসেছে। আপনারা তো শুনলেন, আমি বিশেষ কিছু বললাম না এই কারণে, কারণ কিছু ভুল ইনফরমেশন যেতে পারে, ওই জন্য দাদার মুখ থেকে আপনাদের পুরোটা শোনালাম। এখানে শ্রী চৈতন্য দেব থেকে শুরু করে ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে শুরু করে রবি ঠাকুর থেকে শুরু করে সবাই এসেছেন। আচ্ছা, আমাদের দিদিও তো এসেছেন না এখানে? 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। আচ্ছা। এবং দিদিকে বলেছিলাম যে এত অবতারে পদধূলি পড়েছে আমাদের এই মায়েসে, স্বয়ং চৈতন্য মহাপ্রভু মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। এটা চারটিখানি কথা নয়, পুরী হচ্ছে নীলাচল, মায়েস হচ্ছে নবনীলাচল, এটা স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলে গেছে। মানে কথিত আছে যে নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্ত জনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েসেতে স্নান যাত্রা খুবই বিখ্যাত এবং এই চৈতন্য মহাপ্রভু যে মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছে, তার পরবর্তীকালে স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, ভক্ত কবি গিরিশচন্দ্র কে না আসেননি। আমি এই কথাটাই তুলে ধরেছিলাম দিদিকে, দিদি আমাদের এই মায়েসকে যেন পর্যটন কেন্দ্রের আকার ধারণ করাতে হবে। তিনি শুধু কথা শুনেছিলেন নয়, কথা রেখেছিলেন। 2019 সালে আমি এবং আমার পিতা গেছিলাম, ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি এসেছিলেন
উনি রথের রশি টান দিয়েছিলেন আচ্ছা। এবং সেই দিন তিনি বাহ। ডিক্লেয়ার করেছিলেন যে আচ্ছা মায়েসকে ঢেলে সাজাও। আচ্ছা তো সাথে সাথে কাজ শুরু হয়ে গেছিল। আচ্ছা গর্ভগৃহ সংস্কার আমরা পুরনো আদলটাকে আমরা বলেছি পুরনো আদলটাকে রাখতে হবে, বাইরে যারা যা যা আছে সেগুলো সারাই ঠিক মতন করতে হবে, নতুনভাবে রিনোভেট করতে হবে। তাহলে শুনলেন তো আমাদের প্রিয় সকলের প্রিয় দিদিও এখানে এসেছে, এছাড়া সবাই তো এখানে এসেছে, তো আপনারাও একবার কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। এখানে মেলাও চলছে, তো এছাড়াও বছরে যে কোনো সময়ও তো আসা যায়। আমাদের প্রতিদিন হ্যাঁ, সকাল ভোর 5টার সময় আমাদের হ্যাঁ। মন্দিরের মঙ্গলারতি হয়, হ্যাঁ তারপরে মন্দিরের দরজা হ্যাঁ সকল ভক্তগণদের জন্য খোলা হয়ে যায়, সকলে পুজো দিতে আসেন। দুপুর তারপরে আমাদের 7টার সময় আমাদের পূজা ক্রিয়াকর্ম হয়, হুম, 10টার সময় আমাদের বাল্যভোগ হয়, আচ্ছা। 12টার সময় আমাদের অন্নভোগ হয়, আচ্ছা, আমাদের বিকেল 4টের সময় বৈকালী ভোগ হয় হুম, এবং সন্ধ্যা 6:30টার সময় আমাদের সন্ধ্যাবতীর পর শীতল ভোগ হয়। মায়েসে খুব প্রসিদ্ধ হচ্ছে হাতি শীতল। পায়া লুচি। হ্যাঁ, আর Yes. হ্যাঁ, ওইটা শীতল ভোগ। শীতল হ্যাঁ, ভোগ হ্যাঁ। হাতির বড় বড় পায়ের মতন হ্যাঁ। লুচি হয়, তাই জন্য মায়েসে প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি। এই হাতি পায়া লুচি এবং আমাদের মায়েসের প্রসিদ্ধ হচ্ছে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ। আচ্ছা, এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ ইতিহাসের কথায় বিজড়িত হয়ে আছে যে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ খেয়েছিল জগন্নাথ দেব তার হাতের বালা বন্ধক রেখে, এবং এইটাকে নিয়ে জগন্নাথ দেবের ইচ্ছা ছাড়া তো ওনার আশীর্বাদ ছাড়া তো কিছুই হবে না। হ্যাঁ, সেটা। তো আমি ওনার আশীর্বাদে চেষ্টা করছি যে যাতে আমাদের এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ যেন জিআই স্বীকৃতি পায়। বাহ, এই জিআই এর বাহ, জন্য বাহ। চেষ্টা করা হচ্ছে। খুব ভালো দেখা যাক প্রচেষ্টা। জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছায় কবে জিআই বাহ, পাওয়া যাবে, কারণ এখন হুম, আমাদের মন্দিরের সকল ভক্তগণেরা যারা জ্ঞাত আছেন যে এই গুটকে সন্দেশ বালা সন্দেশের গল্প, হুম, আমাদের অনেক এখানকার যারা মিষ্টান্ন ব্যবসায়ীরা আছেন তাদের দোকানে তারা এই গুটকে সন্দেশ বালা সন্দেশ তারা বিক্রয় করেন, আচ্ছা, এবং যাতে তাদেরও ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হয় এবং সকলের যেন উপকৃত হয়, এবং সকলে মিলে সেই গুটকে সন্দেশ বালা সন্দেশ যদি জিআই আমরা পেয়ে যাই, যাতে আমাদের এই মায়েস ব্যাপী এটার বহুল মানে আমাদের প্রচার হবে। তো এই জন্য চেষ্টা করা হয়েছে, এবং আমাদের আমি দাবি করেছি যে আমাদের ইউনেস্কো থেকেও যেন স্বীকৃতি দেওয়া হয়। বাহ, বাহ। কেন দেওয়া হবে না, কারণ আমার দুর্গাপুজোকে সেই তো। যদি ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয়, নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের তো মূর্তি 628 বছর, বছরে, সেটাই তো। আমাদের তো মূর্তি পাল্টানো হয় না, হ্যাঁ, তো সেইটাই তো। এটাকে কেন আমাদের হ্যাঁ, ইউনেস্কো থেকে সেই তো। স্বীকৃতি, তো এটাও নিশ্চয়ই। আমি অনুরোধ করেছি যাতে ইউনেস্কো থেকেও স্বীকৃতি দেওয়া হয়। তবে সবই জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ, ওনার ইচ্ছা ছাড়া তো একটাও সত্যি, পাতা হ্যাঁ, পর্যন্ত একদম, নড়ে না। একদম, একদম। তো উনি যবে চাইবেন তবেই হবে, নিশ্চয়ই। আমরা কেউ নয়, আমরা শুধু কর্মটুকুই করতে পারি। সেটাই। এই দ্বাদশ গোপাল উৎসব আমাদের মাইসে খুবই বিখ্যাত। এটা কি একটু দাদা বলুন, দ্বাদশ গোপাল উৎসব? আপনাকে যখন বললাম আমি আসছি, আপনি এই দিনই আসতে বললেন, মানে এই দিনের কি মাহাত্ম্য? আমাদের এখন চৈতন্য মহাপ্রভুকে সাজিয়ে আমরা নগর পরিক্রমায় বেরোবো। আচ্ছা, সকল নৃত্য একাডেমিরা তারা নৃত্য পরিবেশনা করবেন, আচ্ছা। কেউ চৈতন্য মহাপ্রভু সাজবেন, কেউ নিত্যানন্দ সাজবেন, ও কেউ আচ্ছা, এই পঞ্চতত্ত্ব জন্য সাজবেন। সবাই, আমি একটু ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ওনাদের সাজটা একটু দেখাতে। দেখুন কি সুন্দর সবাই সেজে রয়েছে, একটু যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে রবিবার পড়েছিল, আচ্ছা, সেই রবিবার দিনই আচ্ছা, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ পার্ষদদের নিয়ে আচ্ছা। আমাদের মায়েসে হরিনাম সংকীর্তন করেছে। দ্বাদশ পার্ষদ মানে দ্বাদশ গোপাল। দ্বাদশ গোপাল মানে হচ্ছে যেমন অভিরাম গোস্বামী, ধনঞ্জয় পণ্ডিত, আমাদের কানাই ঠাকুর, পুরুষোত্তম ঠাকুর, নগর পুরুষোত্তম, ধনঞ্জয় পণ্ডিত, আমাদের শ্রীধর পণ্ডিত, আমাদের ঠাকুর কমলাকর পিবলাই,
তো গৌরীদাস পণ্ডিত, তো এরা হচ্ছে দ্বাদশ গোপালের, এই ঠাকুর কমলাকর পিপলাই হচ্ছে দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল। আচ্ছা মানে তার যারা দ্বাদশ গোপাল ছিল, মানে প্রিয় যারা শিষ্যই বলতে গেলে, আচ্ছা, হ্যাঁ তো তার দ্বাদশ গোপালের সেই পঞ্চম গোপাল হচ্ছেন ঠাকুর কমলাকর পিপলাই। সেই ঠাকুর কমলাকর পিপলাই আমাদের মায়েসে এই রবিবার দিনই হরিনাম সংকীর্তন করেছে। তার জন্যই এইটা এই- আজকে সেই উল্টো আজকে রথের আমরা আগে হলো। চৈতন্য মহাপ্রভুর মূর্তি আচ্ছা নিয়ে আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। এখন ওই পদযাত্রা বেরোবে। আচ্ছা পদযাত্রায় আমরা আচ্ছা, অংশগ্রহণ এটা করব। কোথায় যাবে? কোথায় মানে এখান থেকে হরিলুট স্টার্ট হবে। হয়ে এখান থেকে স্টার্ট হয়ে এবং যাবে? এখান থেকে মাসির বাড়ি, তার আগে রথের চারপাশে আমরা পরিক্রমা করব। আচ্ছা। রথের চারপাশে আমরা যখন মহাপ্রভুকে রেখে আমরা ওখানে হরিনাম করব। আচ্ছা। হরে কৃষ্ণ আমাদের পুরো মাইসে আকাশে বাতাসে মুখরিত হবে আর কিছুক্ষণ পরেই। এবং আমরা সেই চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে, যেহেতু উনি আমাদের মাইসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন, এবং আমরা বলি চৈতন্য মহাপ্রভুকে তো সচল জগন্নাথ, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই উনি নিশ্চয়ই। আমাদের দেখিয়েছেন যে হ্যাঁ। জগন্নাথকে কিভাবে কিভাবে- পুজো করতে হবে, জগন্নাথ দেবকে কিভাবে ভালোবাসতে হবে। ঠিক ঠিক। তো তাই জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভুই আমাদের মায়েসকে যেহেতু নবনীলাচল আখ্যা দিয়েছেন, তো ওনার মূর্তি নিয়ে আমরা পরিক্রমায় বেরোবো। আচ্ছা। সকল নৃত্য একাডেমিরা তারা নৃত্য পরিবেশনা করবেন, আমাদের সকল সাধু মহারাজরা উপস্থিত হবেন। আমরা সেই সকলের আমাদের নিয়ে আমরা এবং আমাদের হরে কৃষ্ণ আমাদের গান হবে, আচ্ছা। এবং আমাদের কীর্তনের আমাদের আচ্ছা। টিম থাকছে। সেই টোটাল শোভাযাত্রায় আমরা নগর পরিক্রমায় আমরা চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আর কিছুক্ষণ পরেই বেরোবো। মাসির বাড়িতে নিয়ে গিয়ে আমরা ওনাকে রাখবো আচ্ছা। এবং জগন্নাথ দেবের কাছে ওনাকে দর্শন দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা শুনলাম এখানে যে কি রোজই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তাই কি? মানে সন্ধ্যেবেলা রোজই কি? হ্যাঁ, তাই আমাদের ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং আচ্ছা বিভিন্ন অকেশনে তো লেগেই থাকে। আচ্ছা আমাদের যেমন কথিত আছে যে কৃষ্ণের দ্বাদশ মাসে দ্বাদশ যাত্রা, ঠিক সেরকমই আমাদের মায়েসে কিছু না কিছু উৎসব আমাদের লেগেই থাকে। আমাদের বড় সব থেকে উৎসব তো রথযাত্রা উৎসব, হ্যাঁ হ্যাঁ স্নানযাত্রা উৎসব, হ্যাঁ। আমাদের নবযৌবন উৎসব, আমাদের বিপত্তারিণী উৎসব, আমাদের দ্বাদশ গোপাল উৎসব, এগুলো খুব বড় বড় আমাদের বিখ্যাত আচ্ছা, উৎসব। আচ্ছা। রাস পূর্ণিমা, আচ্ছা। আমাদের দোল পূর্ণিমা, এবং আমাদের দোলের সময় আমাদের বড় বসন্ত উৎসব হয়। আচ্ছা, আচ্ছা, আমাদের বাহ। সামনের যে তো তখন মাঠ আছে। একবার আসবো আবার আপনাকে অবশ্যই। বিরক্ত করতে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস আমি যেটা বললাম কি 56 ভোগের একটা কি ব্যাপার আছে কি এখানে কিছু? মানে এক জায়গায় শুনছিলাম এরকম কিছু তো আছে। 56 ভোগ হ্যাঁ। আমরা যে সকল ভক্তগণ হ্যাঁ, যারা মানসিক থাকে হ্যাঁ। যে তারা 56 ভোগ নিবেদন করবে হ্যাঁ, মহাপ্রভুকে, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। আচ্ছা আমি সকল প্রকার সুবন্দোবস্ত করে দেবো। আচ্ছা। এছাড়াও এখানে যদি আপনাদের অনেকে যেমন বিবাহ, উপনয়ন, হ্যাঁ। অন্নপ্রাশন, হ্যাঁ। পাকা দেখা, কোণে দেখা, হ্যাঁ। সকল প্রকার শুভ অনুষ্ঠান আমাদের এই মায়েসের জগন্নাথ মন্দিরে হয়। বাহ। এবং অনেকে ভান্ডারা দেওয়ার জন্য আচ্ছা। অনেকে সকল ভক্তগণেরা আচ্ছা, ইচ্ছুক আচ্ছা, বাহ। প্রকাশ করেন, ইচ্ছা প্রকাশ করেন যে আমি ভান্ডারা দেবো। আমাদের আজকেও যেমন আমার প্রায় 800-র কাছে আমাদের মানুষের ভান্ডারা সেবা আচ্ছা, হচ্ছে, আচ্ছা, বাহ। এবং আমাদের প্রতিদিনই এরকম 200, আচ্ছা। 500, 800, 1000 এরকম ভান্ডারা সেবা হয়। আচ্ছা, আচ্ছা। তো আপনারাও যদি এই ভান্ডারা দিতে চান, ভোগ দিতে চান মহাপ্রভুকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9836762826। আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আমি সকল প্রকার সুবন্দোবস্ত আমাদের মায়েসের জগন্নাথ মন্দির, আমাদের বড় প্রসাদম কেন্দ্র আছে, যেখানে একসাথে বসে প্রায় 400-500 বাহ। ভক্ত সেবা করতে পারে। বাহ। তো আমাদের কোনো অসুবিধা হবে না আপনাদের। এটুকু বলতে পারি, আপনারা আসুন। এত সুন্দর মায়েসের যে রথযাত্রা উৎসব, মায়েসের জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন। জগন্নাথ দেব বলেছেন উনি দর্শনেই, ওনাকে শুধু দর্শন করুন, হ্যাঁ। আর কিছু চান না উনি। একদম, একদম। এবং উনি যে হাত যে এমন করে আছেন, উনি সবাইকে আলিঙ্গন, সকল ভক্তগণদের উনি আলিঙ্গন করতে চান। একদম, একদম, তাই জন্যই উনি হাত বাড়িয়ে আছেন সকল ভক্তগণদের দিকে। একদম, এবং একদম। এই যে রথযাত্রা হচ্ছে, হুম। তিনি নিজে ভক্তগণদের মনোবাঞ্ছা পূরণের জন্য তিনি নিজে রথে বেরিয়ে আসেন। বেরিয়ে আসছে। তাই জন্যই এই রথযাত্রা, রথযাত্রা। রথে করে তিনি যাত্রা করেন। যাত্রা করে, তো হ্যাঁ। আপনারা আসুন, আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে আপনাদের। সেই 628 বছর এই মূর্তিতে হ্যাঁ। স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে স্পর্শ পুজো করে করেছেন। যাচ্ছে। এটা তো চারটিখানি কথা নয়। তাই জন্য এই মূর্তিতেই আপনারা এই যে রথের সময় আমরা এই মূর্তি স্পর্শ করবার ভক্তগণদের সুযোগ দেওয়া হয়, কারণ সারা বছর তো রত্নবেদির ওপরে থাকে ঠিক, ঠিক। আমাদের এই যে রত্নবেদি। এই সময় তো স্পর্শও করতে পারে না হ্যাঁ। সবাই ওইখানে গিয়ে। হ্যাঁ, exactly। তো এই সময় যে রত্নবেদি, এই রত্নবেদি হচ্ছে আমাদের 1000 শালগ্রাম শিলার ওপর।
এই রত্নবেদী। এই পুনর্যাত্রা উৎসব হয়ে যাবার ভর যখন জগন্নাথ দেব আসবেন রথে করে, তিনি রাজা সেজে রথে করে তিনি আরোহণ করবেন মাসির বাড়িতে। এই যে মাসি কিন্তু মায়ের বোন মাসি নয়, এই মাসি কিন্তু অনেকেরই ভুল ধারণা যে অনেকে মায়ের বোন হচ্ছে মাসি। শ্রীকৃষ্ণের এক সখী, তার নাম ছিলেন খুব প্রিয় সখী আচ্ছা পৌর্ণমাসী। আচ্ছা, তো সেই থেকেই অপভ্রংশ হয়ে সেটা মাসির বাড়ি। আচ্ছা আচ্ছা, তিনি লীলা খেলা করতে গেছেন বলা আচ্ছা, যায়। ও আচ্ছা। জগন্নাথ দেব লীলা খেলা করতে গেছেন। আচ্ছা। তিনি তো সত্যযুগে নারায়ণ, তেতায় রামচন্দ্র, দাপুরে কৃষ্ণ, আর কলিতে তো উনিই জগন্নাথ। উনি তো যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। তাই জন্য শ্রীকৃষ্ণের সেই ঐশ্বর্য লীলা ত্যাগ, মানে আমি একটু ইতিহাস বলি তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। যে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় গেছিলেন, সেই সময় তার সাথে অনেক সখীরা গিয়েছিলেন, গোপিনীরা গিয়েছিলেন, কিন্তু তাকে তার মনের মতন করে তাকে পায়নি। আচ্ছা। কারণ তিনি ঐশ্বর্যের মধ্যে তিনি আবদ্ধ হয়েছিলেন। মথুরায় তিনি রাজা সেজে বসেছিলেন। তো সেই সময় সমস্ত গোপিনীরা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে চলে এসেছিলেন। তো শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, তিনি বুঝেছিলেন তার গোপিনীদের মনের ব্যথা। তিনি তখন তাদের মধ্যে বলেছিলেন, আমি তোমাদেরই মধ্যে এক সখী, তার নাম হচ্ছে পৌর্ণমাসী, আমি তার কুঞ্জে আমি এই 9টা দিন অতিবাহিত করব। আচ্ছা, তাই ওই জন্যই জন্য হচ্ছে মাসির রথযাত্রা। বাড়ি। আচ্ছা আচ্ছা, এই 9টা দিন আমি তোমাদেরই ওই ঐশ্বর্য লীলা ত্যাগ করে মাধুর্য লীলা বিকাশের জন্য আমি এই 9টা দিন আমি তোমাদের মধ্যে আমি অতিবাহিত করব। তো এইটাই হচ্ছে মায়েসের আমাদের সেই বড় বিশাল আমাদের রথযাত্রা, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এবং পশ্চিমবঙ্গের যদি কোনো বড় রথযাত্রা আগে কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ। মাহেশের দিকেই সবাই তাকিয়ে থাকে যে মাহেশ কি করছে। আদার্স অনেক জায়গায় রথ বেরোয়, কিন্তু সেই মাহেশের ঐতিহ্য, এটা কিন্তু আমাদের বাংলার গর্ব। সত্যি বলতে হবে, মাহেশের রথ হচ্ছে আমাদের বাংলার গর্ব, আমাদের বাঙালির কাছে এটা গর্ব। এত পুরনো 628 বছরের বিগ্রহ, এবং সেই বিগ্রহই এখনো পুজো হচ্ছে, যেই বিগ্রহ শ্রী চৈতন্যদেব মহাপ্রভু স্পর্শ করে গেছেন। তো এটা আমাদের বাঙালিদের কাছে তো গর্বই। প্লাস আমাদের পশ্চিমবঙ্গে তখন বাঙালি অবাঙালি সবাই আমরা মিলেমিশে থাকি। সবাই একবার আসুন, পুরীতে তো অবশ্যই যাবেন, পুরীতে তো জানি, কিন্তু এখানে একবার না আসলে কিন্তু সত্যি খুব মিস করবেন। এখানের পরিবেশ, এখানের মন্দির, এখানের বিগ্রহ একবার দর্শন না করে গেলে সত্যি কিন্তু মিস করবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, খুব ভালো থাকবেন। আর দাদা আমার চ্যানেলের জন্য একটু শুভেচ্ছা দিয়ে দিন। জগন্নাথ দেব যেন আমার চ্যানেল আরো ভালোভাবে, আমার চ্যানেলের নাম সঙ্গে সোনালি, এবং আরো প্রচার হোক। ঠিক আছে, সবই জগন্নাথ দেবের ইচ্ছা। জগন্নাথ মহাপ্রভুকে জানান, নিশ্চয়ই মানে উনি এই পথ দেখিয়ে দেবেন। সবই জগন্নাথ দেবের ইচ্ছা। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ। পিয়ালদার মুখে যেটা শুনলেন যে আজকে সেই দ্বাদশ গোপাল উৎসব, তো সেই দ্বাদশ গোপাল উৎসব এবং তার পদযাত্রার এখন সূচনা হচ্ছে। আমরা খুব ভালো দিনে এসেছি, এটা একটি খুব শুভ দিন, এবং সেই জন্যই আমাদের দাদা আজকে আসতে বলেছিল। তো এখন এই পদযাত্রা এখানে মানে জগন্নাথ দেবের মেন মন্দির থেকে শুরু করে মাসির বাড়ির দিকে যাবে। এবং এই দ্বাদশ গোপাল উৎসবটা হয় হচ্ছে সোজা রথ এবং উল্টো রথের মাঝখানে যে রবিবার পরে, সেই রবিবারে পরে। তো আজকে সেই রবিবারে আজকে এই দ্বাদশ গোপাল উৎসবের পদযাত্রা আপনাদের নিশ্চয়ই দেখাবো। চলুন, এখানে বিভিন্ন এইখানকার অঞ্চলের বিভিন্ন একাডেমির ছেলেমেয়েরা এসছে, তারা বিভিন্ন পারফর্ম করবে, এবং একটা মানে বিশাল সাংস্কৃতিক উৎসব বলতে পারেন এটা। দেখেছেন কি সুন্দর ছোট ছোট ছেলেমেয়েরা সেজে রয়েছে, কি অপূর্ব লাগছে। তোমার নামটা বলো। তুমি কোন একাডেমি থেকে এসছো? আচ্ছা, তুমি তোমার নাম বল।
আচ্ছা, দেখেছেন কি সুন্দর সব সেজেগুজে এসে এখানে পারফর্ম করবে। মানে আপনারা যদি এখানে আসেন, সোজা রথ উল্টো রথে তো আসতেই পারেন, প্লাস ওই রবিবার যে দ্বাদশ গোপাল উৎসব হয় সেদিন আসলে কিন্তু একটা দারুণ উৎসব এখানে দেখতে পাবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেজেছে, কি অপূর্ব লাগছে দেখুন। আমরা এই পদযাত্রার সঙ্গে সঙ্গে যাচ্ছি, এক অদ্ভুত অনুভূতি হচ্ছে সত্যি। মানে আজকের দিনে দাদা আসতে বলেছিল, মানে না আসলে সত্যি একটা বিশাল অনুভূতি থেকে মানে মিস করতাম। অদ্ভুত লাগছে এখানে এসে, অসাধারণ একটা মানে ভালো লাগা, যেটা মানে বলে হয়তো বোঝাতে পারছি না, জানি না আপনারা দেখে কতটা বুঝতে পারছেন। পদযাত্রার সঙ্গে আমিও হাঁটছি, আর অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, জানি না কতদূর হাঁটতে পারবো, তবে মানে খুবই ভালো লাগছে। বিভিন্ন একাডেমি, মানে প্রচুর একাডেমি থেকে এসছে, আমি তো সবার নাম এবং সবার ইয়ে দিতে পারবো না, কেন আমার ছোট্ট ভিডিও থাকবে, কিন্তু মানে এবং তারা এত ভালো ট্যালেন্টেড, কিছু প্রোগ্রাম আমি ওখানে বসেও দেখছিলাম, মন্দিরেও হচ্ছিল, খুবই মানে সবাই খুব ট্যালেন্টেড। তো খুবই একটা অদ্ভুত ভালো লাগা এই দ্বাদশ গোপাল উৎসবে এসে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক মাহেশের রথের সামনে, এই সেই বিখ্যাত মাহেশের রথ। ভাবলাম এটাও একবার দেখিয়ে নিই, যদিও বাইরে একটা বৃষ্টি হয়ে প্রচন্ড একটা হজবরল অবস্থা, তাও ভাবলাম আপনাদের একবার দেখিয়ে নিই। নিয়ে এসছি যখন, এবার আপনারা নিজেরা তো আসবেনই ঘুরতে এখানে, খুবই ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি মাসির বাড়িতে, অর্থাৎ যেখানে মাহেশের রথে এসে দাঁড়িয়েছে, যেখানে এখন জগন্নাথ দেব বিরাজ করছে, সেই মাসির বাড়িতে। সেই গল্প তো আপনারা পিয়ালদার মুখে শুনলেন, যে এটা কোনো মায়ের বোন মাসি নয়, একজন গোপিনীর নাম ছিল পূর্ণমাসী, সেইখান থেকে মাসির বাড়ির কথাটা এসছে। তো এখন আমরা এখানে এসছি বটে, কিন্তু যেহেতু জগন্নাথ দেব এখন এখানে ভীষণ ভিড়, তো আমি জানি না আমি কতটা শুট করে আপনাদের দেখাতে পারবো, তবে দেখানোর অবশ্যই চেষ্টা করব। তবে পিয়াল অধিকারী দাদা আমাকে যেটা বলেছিল, যে এই যে উৎসবের যে একটা শোভাযাত্রা বেরোয়, সেই শোভাযাত্রাটা দেখার মতো, কিন্তু সেটা বিভিন্ন আপনাদের কিছুটা দেখালামও, বিভিন্ন একাডেমির সমস্ত ছাত্রছাত্রীরা ওখানে পারফর্ম করে, তো সেইটা আমি কভার করতে পারলাম না, কারণ প্রচন্ড একটা বৃষ্টি শুরু হয়ে গেল, এই জন্য বৃষ্টির জন্য এখানে ভিড়ও প্রচন্ড বেড়ে গেল। তো এই বৃষ্টি শুরু হয়ে গেল বলে আমি ওই শোভাযাত্রাটা কভার করতে পারলাম না, তবে আগামী বছর আবার আসার ইচ্ছে রইল, নিশ্চয়ই আসবো। আর পিয়াল অধিকারী দাদা তো আপনাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যদি এখানে আসেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে।
দাদার সঙ্গে তো ইন্টারভিউ হলো, এই যে দাদার বৌদি, ওনার নাম খুব মিল, দুজনের নামের খুব মিল, পিয়ালদা পিয়ালি বৌদি, দুজনেই এত ভালো, এত মাটির মানুষ, কি বলবো, আপনাদের সঙ্গে যদি আলাপ না হয় বুঝতে পারবেন না। তো এখানে আমি পুজো দিতে এসেছি, বৌদি একটু পুজোটা দিয়ে না। হ্যাঁ হ্যাঁ বলি, হ্যাঁ এটাই। দেখুন আসলাম, আবার পোটলা ভেজে নিয়ে গেছি, আগের দিনও ঠিক সেম জিনিস, এসেছি খেয়েছি পোটলা ভেজে নিয়ে গেছি, এত ভালো মানে অতিথি আপ্যায়ন মানে পেয়েছি দুদিনই, কিছু বলার নেই। হ্যাঁ, দাদার মুখ থেকে তো আমরা শুনেইছি এই মন্দিরের মাহাত্ম্য সবকিছু, এবার বৌদির কাছ থেকেও কিছু শুনবো। বৌদি, কারণ বৌদি তো ওতপ্রোতভাবে দাদার সঙ্গে জড়িয়ে প্রতি বছর এই 7 দিনের সমস্ত কর্মযজ্ঞে বৌদি সমানভাবে যুক্ত, তো বৌদির কাছ থেকে কিছু না শুনলে তো হয় না। বৌদি কিছু বলুন। আজকে হচ্ছে দ্বাদশ প্রকার, হ্যাঁ। তো আজকে আমাদের সকাল থেকে ভোর 4টে থেকে পূজার্চনা চলছে, সারাদিন আমরা এই পূজার্চনার মধ্যেই চলেছি। এখানে দ্বাদশ প্রকারের সমস্ত র্যালি বার হচ্ছে। হ্যাঁ, র্যালির সঙ্গে আমরা আসছিলাম কিন্তু বৃষ্টি নেমে গেছে। এসে গেছে, তো সেই জন্য একটু স্টপ হয়ে গেছে। ওই র্যালিটা ঢুকবে, আমরাও সব অপেক্ষা করছি, এত সুন্দর জিনিস আগে কখনো হয়নি। তো পিয়ালদারও এতেই সবকিছু হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তো আমরাও মাহেশবাসীও দেখতে পাচ্ছি, হ্যাঁ, যারা সেটাই। পুরী যেতে পারছে না তারা সেটাই, এখানে আসছে। সেটাই। এটাই আমরা বাঙালিদের পুরী যাবেন অবশ্যই, কিন্তু মাহেশ না আসলে কিন্তু অনেক কিছু মিস করবেন, মানে একবার অন্তত মাহেশ ঘুরে যাবেন। সবসময় যেতে পারে হ্যাঁ না। হ্যাঁ, সেটাই সবাই সেটাই। এখানে আসে, হ্যাঁ, এখানে হ্যাঁ। এসে দর্শন এবং করছে। আমাদের এই বিগ্রহ তো অনেক বেশি পুরনো না, 628 বছর, মানে বাংলার একটা গর্ব বলতে পারেন। একদম। আমাদের এই মূর্তি তো চেঞ্জ হয়নি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এই মূর্তি আপনার চৈতন্য হ্যাঁ, মহাপ্রভু হ্যাঁ। দর্শন করছেন, হ্যাঁ, হ্যাঁ, রামকৃষ্ণদেব দর্শন হ্যাঁ, হ্যাঁ। করছেন। সেই মূর্তি আমরা স্পর্শ একদম, করতে পারছি, একদম, একদম। আমরা ওনার সেবা করতে একদম, পারছি, একদম। এটাই আমাদের বিশাল একদম, ভাগ্য। একদম, একদম। এইভাবেই আমরা প্রভু সেবা হ্যাঁ, করতে পারছি। আচ্ছা বৌদি, এই মানে এই সময় মূর্তিকে স্পর্শ করতে দেওয়া হয়, বাদ বাকি বছর তো 3টে দিন করা হয়, আচ্ছা। রথের সোজা রথের দিন, আচ্ছা। আর স্নান যাত্রার দিন, আর উল্টো রথের দিন। এই 3 দিন প্রভুকে প্রভুকে স্পর্শ করা যায়, বা এটা কত একটা ভালো ব্যাপার। কারণ উনি তো হ্যাঁ, নারায়ণ, হ্যাঁ, হ্যাঁ। ওনাকে বেদিতে থাকাকালীন হ্যাঁ, স্পর্শ করা যায় না। করা যায়। এই 3 দিন প্রভু সবাইকে স্পর্শ দেন, দর্শন দেন, রাস্তায় বেরোন, বাহ সবাইকে বাহ দর্শন বাহ দিন, বাহ সবাইকে বাহ, তার মানে কি কি দিন ওগুলো? স্নান যাত্রা, সোজা রথ আর উল্টো রথ, এই 3 দিনের মধ্যে যদি আপনি আসেন, আপনি প্রভুকে নিজে হাতে স্পর্শ করে ছুঁতে পারবেন, যেটা এবং চৈতন্য মহাপ্রভু এই মানে জগন্নাথ দেবের এই বিগ্রহকেই হাত দিয়ে স্পর্শ করেছেন, মানে আমার তো ভাবলেই একটা শিহরণ হচ্ছে। তো সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, মায়ের জগন্নাথ মন্দিরে আসবেন, এসে পুজো দেবেন। এখানে ভোগ গ্রহণেরও সমস্ত ব্যবস্থা করা আছে, বিয়ে পৈতে অন্নপ্রাশন সবকিছু এখানে হবে। আর সঙ্গে দাদা বৌদির মানে এত ভালো ব্যবহার আর আতিথেয়ত্ব পাবেন, সেটা তো জাস্ট বলার নেই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বৌদি, জয় জগন্নাথ। হ্যাঁ, আজকে আর বেশি বিরক্ত করবো না, বৌদি ভীষণ ব্যস্ত। জয় জগন্নাথ, আসলাম। আমার মুর্শিদাবাদ বহরমপুরের ভাইরা একটা চ্যানেল খুলেছে আইটিভি ডিজিটাল, তার হয়েও আমি কাজ করি। তো এই আজকের এই ভিডিওটির কিছু ক্লিপিংস আপনারা সেইখানেও দেখতে পাবেন, ওটা একটি নিউজ চ্যানেল, সেখানে আপনারা দেখতে পাবেন আইটিভি ডিজিটাল। সেটা যদি আপনারা ইউটিউবে ফলো করেন, সেখানেও আজকের এই মহেশের রিপোর্টিংটা আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আর হ্যাঁ, আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আমি যে বিভিন্ন শুটিংয়ে যাই, সেখানে যে ড্রেসগুলো পরি সেগুলো কোথা থেকে বানাই বা কিনি সেগুলো বলবো। সেই নিয়ে আমাকে ইনবক্সে অনেকে মেসেজ করেছেন যে দিদি তোমার শাড়ি কোথা থেকে কিনেছো, তোমার মেকআপ কোথা থেকে করো। তো সেগুলো আমি বলি। আমি প্রথম ভিডিওতে যে শাড়িটি পরেছিলাম সেটি আমার কেনা প্রিয় গোপাল বিষয় থেকে। আজকের ড্রেসটা আমার কেনা এমআর বুটিক। আমার মেকআপ করি আমি আমারই এক বন্ধুর পার্লার, রুমা স্কিন অ্যান্ড মেকআপ একাডেমি থেকে। আমার জুয়েলারিও আমার এক বন্ধুই দেয়, তো আমি তারও নাম বলবো এরপরে নেক্সট ইয়েতে। তো এরকম ছোট ছোট ইনফরমেশন নিশ্চয়ই আপনারা পাবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর আপনাদের কথা দিচ্ছি এরকম নতুন নতুন জায়গায় নিয়ে যাব এবং নতুন নতুন কিছু টিপস ইনফরমেশন দেওয়ার সবসময় চেষ্টা করব। তাই আপনাদের সবসময় অনুরোধ করব সঙ্গে সোনালীর সাথে অবশ্যই থাকবেন। নমস্কার।